নমস্কার, আমি সুভদ্র। আবার আর একটা প্রসঙ্গ। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গর তো শেষ নেই। সরকার যেভাবে চলছে, যেভাবে চালাচ্ছে, পশ্চিমবঙ্গর মানুষ বীতশ্রদ্ধ, এটা পরিষ্কার। আমরা পুলিশের যে গুণগান করব সেরকম কোনো রাস্তা আমরা আজ পর্যন্ত পেলাম না। একটা প্রশাসন চলছে, প্রশাসনিকভাবে একটা প্রশাসন চলবে, মানুষ তার উপর আস্থা রাখবে, মানুষ তাকে বিশ্বাস করবে, মানুষ তার কাছে ন্যায়ের বিচার চাইবে, এটাই বাস্তব। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একদিকে যেমন দেখছি কখনো পুলিশ টেবিলের তলায় চলে যাচ্ছেন, আবার সেই পুলিশই কখনো মাস্টারের পেটে লাথি মারছেন, বুকে লাথি মারছেন, কখনো নিষ্ক্রিয়, কখনো অতি সক্রিয়। সাম্প্রতিক মুর্শিদাবাদ জুড়ে ওয়াকফ আইনের বিরোধিতা করে যে তাণ্ডবলীলা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে স্বস্তিতে আছেন এটা ভাবতে পারছেন তো? জানি কেউ কেউ বলবেন যে আপনাদের তো কাজ খালি দুটো সম্প্রদায়গত পার্থক্য করে দেওয়ার। ওয়াকফ আইন চালু হয়েছে, ওয়াকফ আইনের বিরোধিতা করবার জন্যে হাজার একটা রাস্তা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কেউ কেউ তাতে সহমত পোষণ করেছেন, কেউ তার বিরোধিতা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তার বিরোধিতা করেছেন, তিনি পথে নামবেন, তিনি আইনি পথে যাবেন, এটা তার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাজ্যের অধিবাসী হয়ে, সেই রাজ্যের বাসিন্দা হয়ে আমরা তারপর আস্থা রাখাটাই স্বাভাবিক। আইনগত ব্যাপারটা তিনি বুঝে নিন, তিনি আমাদের গার্জিয়ান। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, যে মাননীয়া, আপনি কি পারলেন আপনার এই পশ্চিমবঙ্গবাসীকে আপনার আশ্বাসে আশ্বস্ত করতে? এরা কারা? এরা কারা যারা আন্দোলনের নামে, প্রতিরোধের নামে, প্রতিবাদের নামে ধ্বংসলীলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশ মার, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এভাবে কতদিন আপনি সহ্য করবেন? আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী একাধারে, আর একাধারে মুখ্যমন্ত্রী। আপনারই তো পুলিশ, কলকাতা পুলিশও আপনার পুলিশ, রাজ্য পুলিশও আপনার পুলিশ, আবগারি দপ্তরটাও আপনার পুলিশ, যারা সিভিক আছে তারাও আপনার আন্ডারে। আপনি তাদেরকে আশ্বস্ত করতে পারেননি, আসলে আপনাকে বিশ্বাস করতে পারছেন না। আপনি যতই বলুন, হয় তারা আপনাকে বিশ্বাস করতে পারছেন না, না হলে আপনার কোনো ইশারায় বর্তমান পরিস্থিতি, যেটা 26,000 চাকরি, শিক্ষকের চাকরি যাওয়ার পরে যে গোটা বাংলা জুড়ে যে মানুষ যেভাবে শোকাহত, যেভাবে মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেই দিকটা থেকে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য আপনি তাদেরকে নামিয়ে দিলেন ওয়াকফ আইন নিয়ে পথে নামতে। এটা আপনার অঙ্গুনি হিলনে নয় তো? প্রশ্ন তো অনেক। আপনি সব পারেন, আপনি সব পড়েন, আপনি সব করেনও। যখন যেমন দরকার, আমরা দেখেছিলাম সিএর সময় যেভাবে একের পর এক ট্রেন চালিয়ে দেওয়া হয়েছে, আপনার পুলিশ সেদিনকে নিষ্ক্রিয় ছিল, আপনি কিচ্ছু করতে পারেননি, খালি দোয়াই দিয়ে দিয়েছিলেন রেলটা আমার আন্ডারে নয়, রেল পুলিশের আন্ডারে না, ওটা আরপিএফ দেখবে বলে আপনি এড়িয়ে গেছিলেন। আপনি মনে মনে মজা পেয়েছিলেন যে সিএর বিরোধিতা করবার জন্য তাদেরকে নামিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু আমরা আজকে বুঝতে পারছি। ঠিক একইভাবে গোটা ভারতবর্ষে ওয়াকফ বিলের বিরোধিতা করে আন্দোলন যে সংগঠিত হচ্ছে না কম বেশি সেটা নয়, কিন্তু কোনো রাজ্যে কোথাও কীরকম অগ্নিসংযোগ, পুলিশের মার, পুলিশের গাড়ি ভাঙচুর, যারা আইনের রক্ষক তাদের ওপরে যদি আইন আক্রান্ত হয়, সেই রক্ষকে যদি আক্রান্ত হয়, সে রক্ষক টেবিলের তলায় লুকাবে। কিন্তু যাদের হাতে কলম থাকে, যাদের হাতে অগ্নিসংযোগ করার মতন কিছু থাকে না, তাদের ওপরে আপনার পুলিশ অতি সক্রিয় হয়ে থাকে, যদিও সেটা আপনার কারণেই। তার কারণ আপনি চান এই আন্দোলনটা স্তম্ভিত হোক, কাজে যখন পুলিশ সক্রিয়। আর যদি আপনি চান যে আন্দোলনটা আরও চলুক, তাহলে সেখানে পুলিশ নিষ্ক্রিয়। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছায়। আপনি একদিকে যেমনি ওঝা হচ্ছেন, আর একদিকে বিন বাজিয়ে সাপ নাচাচ্ছেন।
দুমুখো সাপ। আর পুলিশ, আপনাদের হাতে তো অস্ত্র থাকে, আপনাদের তো একটা আইন আছে। যে কথা কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হলো যে পুলিশ নিজের আত্মরক্ষার স্বার্থে তাদের ওপর মৃদু লাঠিচার্জ করেছে, তাই মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতিয়ারন সেখানে কি পুলিশ নিজের আত্মরক্ষা করার জন্যে দোকানের ভেতরে ঢুকে শাটার নামিয়ে দেবেন? এই একই তো পুলিশ। সেখানে কেন নিজেদের আত্মরক্ষার তাগিদে একটাও লাঠিচার্জ করা হলো না? একটা লোক অ্যারেস্ট হবে না। বাচ্চা বাচ্চা ছেলে সব 18 থেকে 20, 25, 30 বছরের ছেলে, এরা ওয়াকফ সম্পত্তি হয়তো জানেও না। এদেরকে ইন্ধন দিল কে? আপনি প্রশ্ন করবেন না, আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার রাজ্যের সম্পত্তি তছনছ হয়েছে, আপনার রাজ্যের পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, আপনার রাজ্যের পুলিশ মার খেয়েছে, আপনি নিশ্চুপ। তার কারণ ওখানে আপনার কিচ্ছু করার নেই। আপনি যে সাপ নিয়ে খেলছিলেন, যে আগুন নিয়ে আপনি খেলা করছিলেন, সেই আগুন ধিকি ধিকি করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জ্বলতে শুরু হয়েছে। সেই আগুনে আপনাকেও পুড়ে মরতে হবে, কিচ্ছু করার থাকবে না আপনার। সেই সাথে মরব আমরা, যারা বারবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, যারা বারবার এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি, নিজেদেরকে সেকুলারিজমের তকমা না লাগিয়ে। আমরা হব সেই আগুনের শিকার, আমরাও হব, সাথে আপনিও পুড়বেন। সেদিন কেউ থাকবে না, কেউ পাশে থাকবে না, পারবেন না বাঁচাতে। এখনও সময় আছে, সক্রিয় হন। আপনারই পুলিশ, আপনারই লোকজন, আপনারই রাজ্যের মানুষ। যারা মারলেন তারাও আপনার রাজ্যের লোক, যারা মার খেলেন তারাও আপনার রাজ্যের লোক। খালি আপনাকেই মনে হয় না যে আপনি বোধহয় এই রাজ্যের লোক নন? বহিরাগত কেউ একজন এসছেন, রাজ্যটা থাকলো, না থাকলো, এরা কেউ বাঁচলো, না বাঁচলো, আপনার কিছু এসে গেল না, এরম একটা চিন্তাধারার মধ্যে দিয়ে আমার মনে হয় আপনি চলছেন। আপনার স্রেফ গদি চাই, গদি। যে গদি টিকাতে পারবেন না 2026-এ টেকাতে পারবেন না। ওইখানে যে সমস্ত পুলিশ মার খেয়েছিলেন, বলবেন আবার ধর্মের সুড়সুড়ি দিচ্ছেন? না, ধর্মের সুড়সুড়ি নয়, যেটা বাস্তব সেটাকে বাস্তবভাবে চিন্তাভাবনা করতে শিখুন। আজকে ওখানে যে সমস্ত অগ্নিসংযোগ করা হলো, সেখানে কি ওদের কোনো সম্প্রদায়, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কারোর কোনো ক্ষতি হয়নি? শুধু হিন্দু সম্প্রদায়ের ক্ষতি হয়েছে। যে বাসটা চলছিল, সে বাসটা কার? যে পুলিশের গাড়িটা পোড়ানো হলো, সেটা কি হিন্দু বা মুসলিমের পুলিশের গাড়ি? ভাববো কবে ভাববেন? পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্যের এমন একটা অবস্থা, আগামী দিনে গোটা পুলিশ মহল আপনার বিরোধিতায় নামবে, আপনার বিরুদ্ধে পুলিশ নামতে বাধ্য হবে। এভাবে মার খেয়ে বেশি দিন চটি চেটে তো মার খাওয়া যায় না। নিজেদের বউ সংসার আত্মীয় পরিজন আছে, তাদের কাছে কৈফিয়ত দিতে হয়। এভাবে মার খাওয়া যায় না। মার খেতে চাবেন না তারা। একটা সময় তার পরিবারের মধ্যে থেকে একটা বিদ্রোহ ঘোষণা হবে যে হয় চাকরি ছাড়ো, নাহলে প্রতিবাদী হয়ে ওঠো। লাঠিটাকে একবার ঘুরিয়ে ধরো, বুঝিয়ে দাও সরকারটাকে যে আমি তোমাকে ঠেকাতে যেয়ে আমার সমস্ত কিছু বিসর্জন দিতে পারি না। আমরা বুঝবো কবে? হয়তো পুলিশ বুঝবে, কিন্তু আমরা বুঝবো কি? এখনও যারা সেকুলারিজমের ভাব ধরছি, এখনও যারা সেকুলারিজমের চিন্তা ভাবনা করছি, কেউ যদি তাদের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করতে গিয়ে অন্যের জায়গায় হাতছানি মারে, থাবা মারে, তাহলে আমি কেন সেই জায়গাটা ছেড়ে দেবো? এটাকে উস্কানিমূলক নয়। কেউ বলবেন উস্কানিমূলক কথাবার্তা বলছেন। না দাদা, উস্কানিমূলক কথাবার্তা বলছি না। আমার জায়গাটা তো সুরক্ষিত থাকতে হবে। বারবার আমি মার খাবো, বারবার আমার জায়গা অসুরক্ষিত থাকবে, বারবার আমরা দেশ ছাড়া হব, বারবার তাদের হাতে মার খাবো। তাহলে আমি কি একবারের জন্য ঘুরিয়ে একটা চড় মারবো না? একটা গাড়িতে একটা পতাকা লাগানো ছিল, গেরুয়া পতাকা, রাম হনুমান, পতাকাটা খুলে দিতে হবে। কোন রাজ্য এটা? আমরা না বলি ধর্ম নিরপেক্ষ? তো এখানে কোথায় ধর্ম নিরপেক্ষ, যেখানে একটা গেরুয়া পতাকা উড়তে দেওয়া যাবে না? এ সাহস আসে কোথা থেকে এই পশ্চিমবঙ্গে বসে? এ সাহস তাদের আসে কোথা থেকে? আসে রাজ্যের সরকারি মদতে, আর কিচ্ছু না। সরকার বারবার করে বলছেন
যে পশ্চিমবঙ্গ শিল্প সংস্কৃতির রাজ্য, পশ্চিমবঙ্গ সেকুলারিজমের জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে, এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে। আজকে একজনও মুসলিম ধর্মযাজক তিনি কে নিন্দা করলেন? পেলেন? কেউ পেলেন না। একজনকেও আমরা পেলাম না যিনি এটা বলেছেন বা যিনি এটাকে প্রতিরোধ করেছেন বা তিনি এটার একটা নিন্দা প্রস্তাব করেছেন, একজনও না। কিসের সম্প্রীতি? কার থেকে শিখব সম্প্রীতি? অথচ দেখুন বাংলার বুদ্ধিজীবী যারা চটি ছাড়া কিছুই খেতে পারে না, এখন রাস্তায় পেলে এদেরকে না মানে তাড়া করে মারার দরকার। বুদ্ধিজীবীদেরও একটা ঢ্যামনামি শুরু হয়েছে, পরিষ্কার কথায় বলেছি। যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন না, আপনারা হচ্ছেন সব থেকে সমাজের বড় ঢ্যামনা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কারুর মুখে টু শব্দটি নেই, পাছে আপনাদের ইনকামটা বন্ধ হয়ে যায়। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা আপনারা বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, তাদের কাছে আমার একটা অনুরোধ, আমিও বলছি সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখুন, কিন্তু সেটা তো এক হাতে তো তালি বাজানো সম্ভব নয়। আমি আপনাকে সারা জীবন বুকে আগলে রাখবো, জড়িয়ে ধরবো, আর আপনি আমাকে জড়িয়ে ধরবেন না, আপনি বাঘনখ নিয়ে আমাকে জড়িয়ে ধরবার চেষ্টা করবেন। এ কেমন ধরনের সম্প্রীতি, কেমন ধরনের চিন্তাভাবনা? এক ঢিলে ননিয়া আপনি দুটো কাজ করতে চাইলেন। একদিক দিয়ে মাস্টারদের চিন্তাভাবনাটা যেন মানুষের মাথা থেকে সরে যায়, তাদেরকে একটা ব্লাফবাজি কথাবার্তা বলেছেন, তাদেরকে আবার আশ্বস্ত করছেন। আপনি বলছেন তাদের কাগজপত্র জমা দেবেন নাকি কোর্টে, কী সমস্ত লিস্ট ফিস্ট দেবেন, এতদিন দেননি কেন? আপনাকে না কোনো রকম বিশ্বাস করা যায় না। প্রতি মুহূর্ত আপনি আপনার মুখে বিষ রয়েছে, যে সাপ নিয়ে বিষধর সাপের মতন যে কোনো মুহূর্তে আপনি ছোবল মারতে পারেন। এটা বাংলার মানুষ বুঝে গেছে, আজকে ডাক্তাররাও বুঝেছে। আরজিকর কাণ্ড নিয়ে তাদের একটা দাবিও তাদের মানা হয়নি, মাস্টারদের দাবিও মানা হবে কিনা জানি না। আর পশ্চিমবঙ্গের আম আদমির দাবি সে তো কোন ছাড়। কাজে সংঘবদ্ধ হন, এখন থেকেই সংঘবদ্ধ হন, মন খুলে কথা বলুন। যদি কথা আজকে না বলতে পারেন, আগামী দিনে আপনার মুখ দিয়ে কথা বেরোবে না, খালি গুঙ্গানি শব্দ বেরোবে, এটা ভাবুন। ঐক্যবদ্ধ হন, যেন তেন মূল্যে আগামী 2026-এর একটাই রাস্তা, যেন তেন মূল্যে নিজের জীবন বাজি রেখে এই সরকারটাকে এইখান থেকে জাহান্নামে না পাঠানো পর্যন্ত আমরা কেউ স্বস্তিতে থাকবো না। সব কিছু ভুলে সাবকাস্ট রাজনৈতিক মতবাদ সব ভুলে একজোট হয়ে আগে সরকারটাকে এখান থেকে বিতাড়িত করুন। আমরা পশ্চিমবঙ্গকে যতটুকু ক্ষতি হয়েছে আমরা নতুন করে গড়বার শপথ নিতে পারবো। কিন্তু এই সরকারটাকে যদি একবার ফিরিয়ে আনেন, জানবেন আপনার শ্মশানের চিতায় কাঠ সাজানো হয়ে আছে, ওঠা বাকি, কিংবা কবর স্থানের গর্তটা খোঁড়া হয়ে গেছে, মাটি চাপা দেওয়া বাকি। যদি কোনো কারণে সরকারটাকে আবার আনবার চিন্তা ভাবনা করেন, ভালো থাকবেন, ভাবতে থাকুন। দেখুন আগামী দিন নিজেদের কিভাবে বাঁচাবেন, নিজেরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন, তার রাস্তা তৈরি করুন। নমস্কার।